দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং পরিচালক তারেক ইব্রাহিমের সঙ্গে। আপনাকে স্বাগত 21 বিজনেসে। তারেক ভাই, প্রথমে আপনার কাছে আমি যে প্রশ্নটি জানতে চাই সেটি হচ্ছে, পুঁজিবাজারের সদস্য 3টি ব্রোকারেজ হাউসের কার্যক্রমে কোনো অসঙ্গতি আছে কিনা সেই জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বিএসইসি। মূল বিষয় হচ্ছে নেগেটিভ ইকুইটি কেন বাড়ছে এবং এর জন্য দায়ী কারা। এর কোনো বিষয়ে আপনি কি বলতে পারবেন? আমাদের পুঁজিবাজারে আসলে নেগেটিভ ইকুইটি একটা, আমি বলবো যে একটা বার্নিং প্রবলেম। প্রায় গত 2010 সালে প্রথম বড় পরিমাণে নেগেটিভ ইকুইটি ক্রিয়েট হয়েছে। তারপরে আসলে এই ইস্যুটা বিভিন্নভাবে ডেফার হয়েছে, বিভিন্নভাবে রিপ্রভিশনিং এর সুযোগ দেওয়া হয়েছে। বাট আজ প্রায় 15 বছর হয়ে গেল। 15 বছর পরেও আসলে মানে সোজা বাংলায় বলতে গেলে এটা পুঁজিবাজারের বিস্ফোরণে পরিণত হয়েছে। আচ্ছা, সো আমার মনে হয় যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নেগেটিভ ইকুইটি নিয়ে যে বিশদ একটা তদন্ত এবং অ্যানালাইসিস, আমি বলবো যে অ্যানালাইসিসের কাজ করছেন। আমার মনে হয় যে এটা রাইট ডিরেকশনে কাজ করা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে তারেক ভাই আপনার কাছে জানতে চাই, আপনি প্রভিশনিংয়ের কথা বললেন এবং বললেন 15 বছরেও এটি সমাধান করা সম্ভব হয়নি। আমরা জানি 2016 সালের পর থেকে গুটি কয়েক মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস তারা কিন্তু প্রভিশন রাখতে পারছে না নেগেটিভ ইকুইটির বিপরীতে। সেটা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে আমাদের বাজারে আসলে এটা হলো যে আমি যদি একটা অ্যানালজি ইউজ করি, যে আপনার শরীরে কোথাও যদি ক্ষতি হয়, অনেক সময় সার্জারি করে সেই অংশটা কেটে ফেলে দিতে হবে, সো দ্যাট আপনার পুরো শরীরটাকে রক্ষা করা যায়। তো আমাদের নেগেটিভ ইকুইটির ক্ষেত্রে হয়ে গেছে কি যে ম্যানেজমেন্ট তার পারফরমেন্স ভালো দেখানোর জন্য বা কোম্পানি তার ভায়াবিলিটি রক্ষা করার জন্য বারবার প্রভিশনটা ডেফার করছে, এবং ডেফার করতে করতে কিন্তু 2025 সাল পর্যন্ত কমিশন এই সময়টা দিয়েছে, এবং সময় দেওয়ার পরেও আসলে দেখা যাচ্ছে যে সবাই প্রভিশনিং মেইনটেইন করতে পারতেছে না। সো নেগেটিভ ইকুইটি অনেকটা বাজারের জন্য একটা ওভারহ্যাং এর মতো, যে সবাই আসলে যখনই এই বাজারে বিনিয়োগ করতে যায় তখনই একটা নেগেটিভ চিন্তা আসে যে এই যে পুঁজিবাজারে ঋণাত্মক পুঁজি জমা হয়ে আছে, এগুলোর যখন পটেনশিয়াল সেল আসবে, স্পেশালি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী, তারা যখন কনসিডার করে যে এই বাজারে এত পরিমাণ নেগেটিভ ইকুইটি রয়েছে, তারা কিন্তু অনেকেই ডিসকারেজড হয়। তো আমার মনে হয় যে কমিশন এখন যেহেতু ফাইনালি জিনিসটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া, একটা একটা কাজ এগিয়ে নেওয়ার চিন্তা করছে, আমার মনে হয় যে এটা একটা ভালো পদক্ষেপ। আমরা শুধু অবশ্যই এটাই না, আপনি যে প্রশ্নটা করলেন। জি তারেক ভাই, আপনি প্রশ্নের উত্তরটা দেন, তারপর আমি বলছি। আচ্ছা, এর সাথে সাথে আপনি যে প্রশ্নটা বললেন যে এই যে খতিয়ে দেখা হচ্ছে, তো আমার মনে হয় যে আমাদের বাজারে আসলে নেগেটিভ ইকুইটি বেশি দিন থাকলে ডিউ ডিলিজেন্সের একটা অভাব হয়। এটা 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 খুবই স্বাভাবিক। ইভেন ব্যাড লোনের ক্ষেত্রেও হয়, ব্যাড অ্যাসেট, বিকজ নেগেটিভ ইকুইটি মানে হলো ক্লায়েন্ট পোর্টফোলিওতে নেগেটিভ ইকুইটি ক্রিয়েট হয়েছে, এটার কন্ট্রোলটা আসলে কার কাছে, কোম্পানির কাছে নাকি ক্লায়েন্টের কাছে? এটা কিন্তু একটা গ্রে জোনে ক্রিয়েট হয়, এবং ওই গ্রে জোনে অনেক সময় অনেক আনএথিক্যাল অ্যাক্টিভিটিস হয়, যেটা আমরা মার্কেটে যারা পার্টিসিপেশন যারা আছি তারা, কিংবা সুপারফিশিয়াল লেভেলে আমরা অনেকেই জানি বা অনেকেই শুনেছি। তো এখন যেহেতু কমিশন একটা তদন্ত করে দেখবে, আমার কাছে মনে হয় যে এটা দেখলে আমাদের মার্কেটের যে ইল প্র্যাকটিস গুলো আছে, এটা পুরোপুরি ইরাডিকেট না করা গেলেও এটা একটা রিজনেবল লেভেলে চলে আসবে। জি তারেক ভাই, আপনাকে ধন্যবাদ। এরই প্রসঙ্গক্রমে আমি আসতে চাই যে নেগেটিভ ইকুইটি নিয়ে কথা বলা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, মূলত এটি মনিটরিং করা হচ্ছে। আপনি জানেন যে জানুয়ারির পরে হয়তো বা আরও কিছু বছরের জন্য সময়সীমা দেয়া হবে। এক্ষেত্রে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়ার জন্য বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? বিনিয়োগকারীকে বাঁচানো হলো প্রাইমারি টার্গেট, এবং তারপরে সেকেন্ডারি টার্গেট, যেহেতু পুঁজিবাজারের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটার জন্য প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে। এখন প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে প্রথমে চিন্তা করতে হবে যে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো যে একটা সুস্থ সবল পুঁজিবাজার গঠন করা। তো সেটার জন্য নেগেটিভ ইকুইটি থাকা যাবে না। এখন
ইটস কল্ড গুড অ্যাপল অ্যান্ড ব্যাড অ্যাপল। সো আপনি একটা ঝুড়িতে ভালো আপেলের সাথে খারাপ আপেল রাখলে কিন্তু ভালো আপেলটাও নষ্ট জি হয়ে জি যায়। জি সো যারা ব্যাড অ্যাপেলে পরিণত হয়েছে, আমাদের পুঁজিবাজারে 300 ব্রোকারেজ হাউস আছে, অনেক মার্চেন্ট ব্যাংক আছে, ইভেন অনেক ইন্টারমিডিয়েট, ইভেন অ্যাসেট ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট আছে। তো তারা আসলে বেশিরভাগই ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে না। নেগেটিভিটি প্রভিশনিংটা কমিশন বারবার পিছাচ্ছেন তাদের এই পরিস্থিতির কথা চিন্তা করে, কিন্তু কথা হলো যে এই পেছানোর ফলে কিন্তু বাজারে এক ধরনের অসুস্থ বাজার ব্যবস্থার সৃষ্টি হয়েছে। জি সো এই এই জিনিসটা আমার মনে হয় যে কমিশন অবশ্যই সদয় দৃষ্টিতে দেখবে, সময় বাড়াবে, যেটা লজিক্যাল সেটাই করবে, কিন্তু এটার একটা ডেফিনিটিভ টাইমলাইন থাকা উচিত। এটার একটা ওই টাইমলাইনের মধ্যে যে যে প্রতিষ্ঠানের নেগেটিভ ইকুইটি হয়েছে তাদেরকে সুনির্দিষ্ট প্ল্যান দিতে হবে যে তারা কিভাবে এই নেগেটিভ ইকুইটি থেকে বেরিয়ে আসতে চায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা কিভাবে ক্রেডিট রিস্ক কন্ট্রোল করবে, জি এবং যেই কর্মকর্তারা লোন দিচ্ছেন তারা কিভাবে দায়িত্ব নিচ্ছেন এবং বিনিয়োগকারীর সুরক্ষার জন্য তারা কি কি ব্যবস্থা নিচ্ছেন সেই প্ল্যান দিতে হবে, এবং এটা পর্যালোচনার মধ্যে রাখতে হবে যাতে ভবিষ্যতে এই গুড অ্যাপল ব্যাড অ্যাপল জিনিসটা যাতে ইন না ফিউচারে হয়। ক্রিয়েট না হয়। তারেক ভাই, আপনি যেটা বলেছেন, বিনিয়োগকারীদের সুরক্ষা করতে হবে এবং ক্রেডিট রিস্ক ম্যানেজ করতে হবে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের সুরক্ষা করার জন্য মার্জিন লোন, আপনি জানেন যেটি পুঁজিবাজারে ক্যান্সারে পরিণত হয়েছে, সেক্ষেত্রে মার্জিন লোন তো হয়তো বা কারো প্রেফারেন্স থাকতে পারে, নিতে পারে, সেক্ষেত্রে যেন মার্জিন লোনটা ভবিষ্যতে আর নেগেটিভ কোনো ইম্প্যাক্ট না ফেলাতে পারে, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের কিভাবে সুরক্ষা করা যায় আর ক্রেডিট রিস্ক কিভাবে ম্যানেজ করা যায় একটু যদি বলতেন। প্রথমত বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য যে পার্টটা আপনি প্রশ্ন করেছেন সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হলো যে বিনিয়োগকারীদের সুরক্ষা করার জন্য আমরা অলরেডি অনেক ধরনের প্রুডেন্সিয়াল গাইডলাইন আছে, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান সেটা ইমপ্লিমেন্ট করে না। যেমন কি কি প্রুডেন্সিয়াল গাইডলাইন হতে পারে? যে কোম্পানির বাজারে লিকুইডিটি নাই বা হিস্টোরিক্যাল লিকুইডিটি ছিল না, হঠাৎ করে লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, ওই কোম্পানিতে ওই বিনিয়োগকারীকে ঋণ দেওয়ার তো উচিত না। জি তো ওই ঋণ দেওয়ার ফলে আবার যখন লিকুইডিটি নাই হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান তার লিকুইডিটির জন্য স্টিপ ডিসকাউন্টে শেয়ারটা সেল করতে হচ্ছে। সো এটা বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিনিয়োগকারীদের সার্টেন ক্রাইটেরিয়া, বিনিয়োগকারী সব বিনিয়োগকারী ঋণ চাইতে পারেন, বাট কোন বিনিয়োগকারীকে দেবেন এবং কোন বিনিয়োগকারীকে দেবেন না সেটা কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডিউ ডিলিজেন্স করতে হবে। সো ডিউ ডিলিজেন্স করে, এবং আমি মনে করি যে ওই যে প্রতিষ্ঠান ঋণ দিচ্ছেন, মার্জিন কল যিনি দিচ্ছেন তারও একটা দায় দায়িত্ব থাকতে হবে, কারণ এই ঋণ দেওয়ার ফলে শুধুমাত্র বিনিয়োগকারীকে নিঃস্ব করে মার্জিন কল দিয়ে প্রতিষ্ঠান তার পুঁজি তুলে নিবে, এটাও ঠিক না। কারণ ঋণ দেওয়ার সময় প্রতিষ্ঠান তাহলে যে বিনিয়োগকারীকে ঋণ দিচ্ছে তাকেও দায়িত্ব নিয়ে ঋণ দিতে হবে, যে এই ঋণে যদি ক্ষতি হয় বিনিয়োগকারী যেমন ক্ষতিগ্রস্ত হবেন, সেই ক্ষতির একটা ভাগ ঋণ দানকারী প্রতিষ্ঠানকেও নিতে হবে। সো যখন এই নিয়মটা প্রচলিত হবে তখন কিন্তু আসলে প্রতিষ্ঠান ঋণ দেওয়ার আগে, যে জি কোনো শেয়ার আগে বারবার চিন্তা করবে যে এই বিনিয়োগটা কি আসলেই নিরাপদ বিনিয়োগ নাকি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। জি তারেক ভাই, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। এখন সংক্ষেপে যদি বলতেন, ক্রেডিট রিস্ক ম্যানেজ করা কি আপনি এটাই বুঝিয়েছেন যে আসলে সবাইকে সমান ভাগ নিতে হবে? আপনি যদি 30 সেকেন্ডে বলতেন ক্রেডিট রিস্ক ম্যানেজ। ক্রেডিট রিস্ক ম্যানেজ বলতে আমি মনে করি যে ঋণদানকারী প্রতিষ্ঠানেরও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, তারও একটা লায়াবিলিটি থাকতে হবে, এবং যে প্রুডেন্সিয়াল গাইডলাইন, এটা আসলে মার্কেটে সবাই জানে এবং সবাইকে যথেষ্ট ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করা আছে, তো তারা এটা নিজেরাই ইমপ্লিমেন্ট করতে হবে। আমি বলতে চাচ্ছি যে স্টেক হোল্ডিং এর ব্যাপারটা ঋণদানকারী এবং ঋণ গ্রহণকারী দুজনকেই নিতে হবে, জি তখন জিনিসটাতে অ্যাকাউন্টেবিলিটি বেটার আসবে। জি তারেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ডিরেক্টর তারেক ইব্রাহিমের সঙ্গে। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সবই হবে বাসায় বসে।
আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।